আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কনক সারোয়ার। একটি দল একটি পক্ষ শুরু করেছে গণভোটে না দিন, একটি পক্ষ শুরু করেছে গণভোটে হাঁ দিন। ঐকমত্য কমিশনের কার্যক্রম 31শে অক্টোবর শেষ, অর্থাৎ তাদের মেয়াদ শেষ। গত 14 মাসে তাদের পিকনিক শেষ। মানে ধরেন যে চা নাস্তা ভাত বিরিয়ানি খেয়ে যেসব মাতবরি তারা করছে, ফলাফল হচ্ছে একটি অশ্বডিম্ব। ঐকমত্যের নামে তাদের যে কমিশন, সেই কমিশন আরেকটা চূড়ান্ত অনৈক্য তৈরি করে তারা বিদায় নিল। এবং আপনারা যদি দেখেন যে জুলাই বিপ্লবের সময় সকল রাজনৈতিক দলের যে ঐক্য ছিল, সে ঐক্য এখন চূড়ান্ত অনৈক্যের দিকে আবারও যাচ্ছে। এবং এর জন্য ঐকমত্য কমিশনের দায় অনেক বেশি। কারণ হচ্ছে, আমরা আজকে শিরোনাম যদি দেখেন, ছাগল দিয়ে হাল চাষ করার পরিণতি সবসময় বিষম হয়, ফলাফল কিছুই আসে না। যে কথাগুলো আমরা বলছিলাম গত 15 মাস ধরে, তারই একটি ফলাফল আজকে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ছাগলরা কি করেছে। এবং আমি অনুরোধ করবো অনুষ্ঠানের প্রথমেই যে ঐকমত্য কমিশনের সঙ্গে সম্পৃক্ত যারা ছিল তারা কেউই যেন দেশ থেকে বের হতে না পারে। প্রয়োজনীয় জবাবদিহির আগে যে পরিমাণ টাকা তারা নষ্ট করেছে, তারা কেন পারলো না, কি পারলো না, এগুলো সব জবাবদিহি করে তাদেরকে বেরোতে হবে। তো দর্শক, আজকে আমার সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনায় যোগ দিচ্ছেন অনেকদিন পরে আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, বিশিষ্ট কলামিস্ট, সাংবাদিক, লেখক এবং মেরিন ইঞ্জিনিয়ার জনাব মিনার রশিদ। মিনার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ কনক সারোয়ার ভাই, এবং এই অনুষ্ঠান যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে প্রীতি আর শুভেচ্ছা। তো মিনার ভাই, আমি ধরেন যেটা দিয়ে শুরু করলাম আর কি, মানে ঐকমত্য কমিশন, এই যে মানে নামের মধ্যেই ধরেন বিশাল ভারী কি নাম। এবং এই ঐকমত্য কমিশন করার ধরেন কয়েক মাস আগে বিশাল ঐকমত্য সম্মেলনের নামে মানে এক ধরনের গ্রাউন্ড তৈরি করা, এক ধরনের এনজিও বাজি, এক ধরনের ধান্দাবাজির একটা গ্রাউন্ড তৈরি করা হয়েছিল। তো ঐকমত্য কমিশনটাকে আপনি কিভাবে দেখছেন আর কি? মানে আসলে এদের কার্যক্রম কি করলো তারা, মানে গত 14-15 মাসে কি করলো? আমি তো বলবো, আমি যদি বলি আমার মতো করে কি ছিল তারা, মানে এই যে ঐকমত্যর নামে, মানে এরা এক এক পণ্ডিতের ভাবসাব কি, মানে এক এক পণ্ডিতের হালচাল, মানে বিশাল জ্ঞানের সাগর মহাসাগর, তারা জাতিকে ঐকমত্যে নিয়ে আসবে। কিভাবে দেখেন আপনি? কনক সারোয়ার ভাই, এই যে আপনি যেটা বলেন ছাগল দিয়ে হাল চাষ হয় না, এই কথাটি আমি একটু আমাদের একটা গল্পের মাধ্যমে বলি। এটা হলো যে এক বড় ইঞ্জিনিয়ার আর কি, যে একটা ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, এখন হঠাৎ করে এসে তাকে নিয়ে আসা হয়েছে। সে একটা জায়গায় একটা টোকা দিল, টোকার পরে ইঞ্জিনটা আবার ঠিক হয়ে গেল। তখন এটার জন্য চার্জ করেছে সে $10,000। মালিককে বলে কি, আচ্ছা তুমি, ও অবাক হয়ে গেছে, মাত্র আসলো, আসা একটা টোকা মারলো আর আমার কাছ থেকে $10,000 নিয়ে যাচ্ছে। সে বলে, ভাই তুমি একটু ব্রেকডাউন দাও তো, যে কিভাবে এত টাকা কেন হলো। সে বলে যে দেখো, তুমি যে টোকাটা বলছো এই টোকাটার দাম $50, আর $9,950 হয়েছে কোন জায়গাটায় টোকা দিতে হবে সেটা জানার জন্য। এখন এই যে আমাদেরকে ছাগল যাদেরকে বললেন আপনি, এরা ইঞ্জিনিয়ার সেজেছে প্রত্যেকটা জায়গায়। দেখেন, আমরা 1-11-তে দেখেন যে চরিত্রগুলি ছিল, যেগুলি আছে জাতিকে সবচেয়ে বড় খাদে ফেলেছে, এদেরকে কেন জানি। এখানে আপনি দেখেন কোন বিষয়ে প্রথমে যে জিনিসগুলি ধরেন, ঐকমত্যের মধ্যে যারা ছিল এদের মধ্যে, যে আপনি কিছুক্ষণ আগে বলেন কোন আইনবিদ নাই, কোন রাজনীতিবিদ, মানে পরিপক্ক রাজনীতিবিদ, এদেশের নারীর সাথে যুক্ত কোন রাজনীতিবিদ নাই, তার রাজনৈতিক কোন প্রজ্ঞা নেই, বরং যারা আছে তারা জাতিকে বারবার বিপদে ফেলে, এদের পরামর্শে বিপদে পড়ছে জাতি, এবং এদেরকে আবার দেওয়া হয়েছে ঐকমত্য। চিন্তা করেন তাহলে আপনি ফলাফল কি পাবেন? ওরা তো জানে না কোন জায়গায় টোকা দিতে হবে, সেটা জানে না। মিনা ভাই, আমি একটা জিনিস যোগ করি আপনার সাথে। আমাদের বলছিলেন যে ডক্টর শাহদিন মালিক, তিনি বলছেন যে ঐকমত্য কমিশনের প্রস্তাব সাংঘর্ষিক। আর অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ বলছেন গণভোট করার কোনো আইনি সুযোগ নেই। এখন ধরেন গণভোট, হানা ভোট নাকি জাতীয় নির্বাচন, দুইটা একসাথে, নাকি গণভোট আগে হানা মানে জাতীয় নির্বাচন পরে, এই নিয়ে যে জটিলতা, অর্থাৎ তারা সংবিধানের, মানে এখানে আমি কোনো সংবিধান বিশেষজ্ঞ আসলে নাই কেউ,
ধরেন আলী রিয়াজের মূল মানে বিষয় ছিল, যিনি এটা ইউনূসের পরে যিনি প্রধান, যিনি বলবো ঐকমত্য কমিশনে, তার মূল বিষয় ছিল বাংলাদেশের জঙ্গিবাদ, বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র, এটাকে তুলে ধরা, প্রমাণ করা। আপনি তার প্রিভিয়াস লেখাগুলো দেখেন, সব হচ্ছে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র, এটা প্রমাণ করা। এরা ফোবিয়াগ্রস্ত লোক, এরা ফোবিয়াগ্রস্ত, মাথায় কখনো সুস্থ চিন্তা করতে পারে না, যে আপনি যে একটা কারেক্ট অ্যাসেসমেন্ট এরা করতে পারে না। আনফরচুনেটলি এদেরকে আমরা বারবার সামনে এগিয়ে দিচ্ছি। ১-১১ সৃষ্টি করেছে এরা পিছন থেকে। আপনি যদি আসলে একটু স্টাডি করেন, আমাদের এটা দেখা উচিত ছিল কোন ক্রাইটেরিয়ায় তারা আবার এই দায়িত্বটা নিয়ে নিল এবং জাতিকে সম্ভবত আর একটা ভয়ানক বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এবং আপনার ধরেন এখানে বাকি যারা আছে, ধরেন এই যে বদিউল আলম মজুমদার, তারপর ধরেন আমাদের যে টিআইবির ইফতেখার সাহেব, তারপর সাবেক এক সচিব আছেন সফররাজ হোসেন। তো মানে এদের মানে এইসব আমলা কামলা দিয়ে আসলে কি আপনার একটা জাতীয় ঐকমত্য কমিশন আপনি কিভাবে, মানে ডক্টর ইউনূস আসলে দায়টা ঘুরে ফিরে মানে ইউনূস সাহেবের ঘাড়েই যায়। কারণ আমরা, এবং ধরেন আমরা যারা প্রথম থেকে এই বিষয়গুলো নিয়ে বলে আসছি, আমরা প্রচুর গালাগাল শুনছি, নানা রকমের মন্তব্য, নানা বিষয়, এগুলো আমরা ফেস করে অভ্যস্ত, কোনো সমস্যা নাই। কিন্তু বাস্তবতা ধরেন যা যা বলা হচ্ছে তাই দিয়ে এখন সামনে চলে আসছে। তো এখন আপনি কি আমাকে বলবেন যে আমাদের বিএনপি কি চায়, এনসিপি কি চায়, জামাত কি চায়, কোথায় এখন রাজনৈতিক দ্বন্দ্বটা, মানে রাজনৈতিক দ্বন্দ্বের মূল জায়গাটা এখন কি, বা কিভাবে দেখেন, আপনার পর্যবেক্ষণ কি? কনক ভাই, যে চমৎকার যে আপনার প্রশ্ন, দেখেন যে কোনো আসলে যারা বিশেষজ্ঞ, এই যে আপনার কথা হয়তো সামনে এখন বললে, এই আপনার একটা প্রশ্নের ভিতর কিন্তু সমস্ত সমাধান ছিল। যারা এগুলির দায়িত্বে আসবে তাদের প্রথম কি দরকার ছিল, যে এগুলি যে যারা রিয়েল স্টেক হোল্ডার, যারা পলিটিক্যাল বা সামাজিক যারা আছে, তাদের কাছে হতে হবে, ওই জায়গায় আপনাকে টোকাটা দিতে হবে, এবং সেটা দেয় নাই। যাই হোক, আপনি যে কথাটা বললেন, আমরা দেখি আসলে সংক্ষেপে যদি আমরা বলতে চাই, আসলে বিএনপির কি বৈশিষ্ট্য ছিল, তাদের মানসিক অবস্থা কি ছিল, হ্যাঁ, তাদের রাজনৈতিক অবস্থান কি, তারা কি চাচ্ছিল, এটা নিয়ে কিন্তু কোনো গবেষণা। আমরা যদি বলি, দেখেন এই জুলাইটাকে বিএনপি একটা গণতান্ত্রিক দল, এটা বিএনপির মহাসচিবও বলেছেন, আমরা এটা আসলে এদিকে আমাদের দিতে হবে, এটা কোনো বৈপ্লবিক দল না, এটা একটা গণতান্ত্রিক দল। কাজেই তারা যাচ্ছে এই জুলাই সনদ কি তারা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার একটা অপূর্ব সুযোগ হিসাবে নিচ্ছে। এটা কিন্তু অপরাধ না, এটা তারা করবেই। কিন্তু আপনি যারা বা বাইরে থেকে যে দেখবেন, তার এই মানসিকতাটা বুঝতে হবে। অন্য ক্ষেত্রে ধরেন জামাতকে ধরেন, জামাত এটা কিভাবে নিয়েছে, জামাত এটা একটা তাদের যে একটা আদর্শিক বা একটা নৈতিক কাঠামোগত পরিবর্তন, এটার জন্য একটা সুযোগ হিসাবে নিচ্ছে। এটা তাদের রাজনীতির ভিতরে আছে। আপনি জামাতের রাজনীতি নিয়ে যদি স্টাডি করে, তাহলে সেটা আপনি বুঝতে পারবেন। এবং এনসিপি, তাদের কিন্তু জন্মই হয়েছে এই জুলাইকে কেন্দ্র করে। এই যে আমাদের পলিটিক্যাল যে কিছু ফেইলিউর ছিল, আমাদের আই হেট পলিটিক্স, যেটা এই যে যাদেরকে বলছেন, এরাই কিন্তু এটা আই হেট পলিটিক্স এর প্রবক্তা। এই দেশে কিন্তু আই হেট পলিটিক্স কে প্রমোট করেছে এই কয়েকজন ব্যক্তি। এদেরকে আইনা এখন আমি আপনাদের জাতিকে রাজনীতি শেখান, এটা আমাদের রাজনৈতিক দলগুলির জন্য একটা ব্যর্থতা। তারা ওইভাবে বলতে পারে নাই। তারা যদি এটা বলতে পারতো, আপনি যদি এই যাদেরকে বললাম এরকম একটা বিশেষজ্ঞ এনে আপনি আসল জায়গায় টোকা দিতেন। আপনি দেখেছেন কি, এই যে আমরা যে 1 বছর দেখলাম, এদের লেফট রাইট কি এমন কোন দলকে নিয়েছে যাদের কোনো স্টেক হোল্ডার নাই, তারা হয়তো অনেকে আমাদের বন্ধু বান্ধব, কিন্তু আপনি তো তাদেরকে নিয়ে আপনি সময়টা কেন নষ্ট করবেন? হ্যাঁ, কোনো একটা কারণে তাদেরকে আপনি চা বিস্কিট বা এগুলির জন্য দাওয়াত দিতে পারেন, কথা বলতে পারেন, কিন্তু মূল জায়গায় তো আপনি এদেরকে নিয়ে কাজ করেন নাই। এই যে বিএনপির ব্যাপারে বলছেন যে বিএনপি এখন তাদের নোট অফ ডিসেন্ট ছিল, আপনি এগুলিকে অ্যাড্রেস করেন নাই। তাদেরকে সন্তুষ্ট করে, প্রধান যে স্টেক হোল্ডার তাকেই সন্তুষ্ট করে আপনি তাদের সাথে এক ধরনের প্রতারণা করেছেন, তাই না? এখন আমাদের সমস্যা হয়ে গেছে, বিএনপিকে আমরা একটা নন্দলালের মতো বানিয়ে ফেলেছি। সরি টু সে, আমি এটা দেখলাম যে বিএনপির প্রতি যে আমার বেশি কথা, আমি কিন্তু এখন অনেক কড়া সমালোচনা করি বিএনপির বিরুদ্ধেও, কারণ তাদের এগুলো আমার অনেক কিছু পছন্দ হয় না। তারপরেও বলতে হয়, আপনি এই মূল যে স্টেক হোল্ডার তাকে আপনি সন্তুষ্ট না করে এক ধরনের প্রতারণার মাধ্যমে কেন এটা করতে হলো? কেন? ঠিক আছে, আপনি যে আমরা 3টা কথা বললাম, যে জামাতের বৈশিষ্ট্য কি, বিএনপির বৈশিষ্ট্য কি, তাদের নিড এন্ড এক্সপেকটেশন কি, এনসিপির কি, এই 3টাকে আপনাকে আগে
বুঝতে হবে যারা এগুলি নিয়ে কাজ করবেন। তারপর দেন আপনি ওই জায়গায় আপনি ওষুধ প্রয়োগ করেন, তাদেরকে ওইভাবে বোঝান। এটা তো এতদিন লাগার কথা না। তাদের ভিতর যে ডিফারেন্স গুলি সেগুলো আর একটু কমিয়ে আসতো, তাই না? আরো কমে আসতো। এখন আপনি বলছেন হ্যাঁ বিএনপি হয়তো মানছে না, আপনাকে তো মানাইতে হবে, তাই না? কারণ বিএনপি যদি না মানে ইয়ার পরে তো একই অবস্থায় চলে যাবে, আবার একই কথা। আপনার এই সমস্ত সনদ তো কোনো কাজ করবে না যদি আপনি কি বিএনপি কে কনভিন্স না করতে পারেন, আপনি জামাতকে কনভিন্স না করতে পারেন, দ্যাট দ্য মেইন স্টেক হোল্ডার। কিন্তু আপনাদের এই যে কয়েকজন বসেছেন এখানে তো এক ধরনের কি বলবো যে ফোবিয়াগ্রস্ত। আপনারা জামাতের রাজনীতি বা যে একটা তাদের নিড অ্যান্ড এক্সপেকটেশনকে আপনি ভালো করে স্টাডি করেন। আমি আপনাকে করে বলতে পারবো 2টা পেজ হয়তো এরা পড়ে নাই, আগেই প্রথমে জামাতকে রিজেক্ট করে দেয়। তাহলে তো এটা হবে না, এটা মুসলিম মেজরিটি একটি কান্ট্রি, সেটা নিয়ে আপনাকে স্টাডি করতে হবে, তখনই আপনি এই প্রবলেম সলভ করতে পারবেন। আপনি যদি একটু গভীরে না যান তাহলে তো আপনি বুঝবেন না আপনাকে কোন জায়গায় টুকা দিতে হবে। আপনি তো সারা দেশ টুকা দিতে দিতে সারা দেশটা শেষ করেছেন। এখন জানি না একটা ভয়ঙ্কর দিকে দেশের রাজনীতি এবং সমস্ত কিছু চলে যাচ্ছে, জানি না হাউ টু ট্যাকল ইট। না এখন ধরেন এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কামড়াকামড়ি শুরু হয়েছে, এবং আমি তো বলবো যে 5ই আগস্টের পরে বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, কেউই আপনার ধরেন যে দায়িত্বশীল রাজনীতির যে পরিচয় সেটা কিন্তু কেউ দিতে পারে নাই। সবাই সবার মতো করে ভাবছে। এবং আপনি যদি দেখেন যে 14-15 বছর ধরে আপনি বিএনপি জামাত একসঙ্গে মাইর খেলেন, একসঙ্গে মানে জেলে গেলেন, নির্যাতিত হলেন, যত অপকর্ম সকল কিছুর সঙ্গে বিএনপি জামাত যুক্ত। তো 5ই আগস্টের পর আপনারা হঠাৎ করে আপনাদের বিচ্ছিন্নতার কারণটা কি? মানে কোন প্রেসক্রিপশনে কার ট্যাবলেটে আপনারা খাইলেন যে এই আপনারা বিরোধে চলে গেলেন? ঐকমত্য কমিশন তো প্রথমে এই বিরোধগুলোর আসলে মিটিগেট করা উচিত ছিল। এবং আপনি যেটা বলছিলেন যে আই হেট পলিটিক্স, মানে 1/11-এর সময় যে বিরাজনীতিকীকরণ, তখন কিন্তু এই পণ্ডিতরা কিন্তু তখন কিন্তু সরব ছিল। এই রাজনীতি মানে ছি 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 ছি। কনক ভাই, এরাই ছিল। আমরা কয়েকজন, আমরা তো সেই ধরেন 2005 থেকে তখন থেকে ফাইট করে যাচ্ছি এই শক্তির সাথে। এখন আনফরচুনেট হলো বিএনপির একটা গ্রুপ এসে আমাদেরকে গুপ্ত জামাত হিসাবে সারা আইডেন্টিফাই করে। এবং একটা জিনিস দেখেন, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে তখন যদি আমরা ছিল, দেখেন আমাদের রাজনীতিটা আজকে কেমন আছে। প্রত্যেকটা জাতির মধ্যে একটা ইন্টেলেকচুয়াল গ্রুপ থাকে, একটা সিটিজেন, এরা বলে কি যেটা সুশীল সমাজ যারা করে ফেলছে, সিভিল সোসাইটি। এই সিভিল সোসাইটিটা মূল শক্তি হিসাবে কাজ করে। কিন্তু এই কয়েকজন লোক বা যাদেরকে আপনারা বলতেছেন আমাদের সিভিল সোসাইটিটাকে বিকৃত করে ফেলেছে। তখন কি করেছে? তখন ওরা নিরপেক্ষতার নামে সমস্ত কিছু, নিরপেক্ষতার নামে আওয়ামী লীগকে একটা বিশেষ ধরনের সুযোগ দিয়েছে এই বলয়টাকে, কিন্তু নাম নিয়েছে নিরপেক্ষ। খেয়াল করে দেখেন, এরা যদি তখন সঠিক ভূমিকাটা পালন করতো তখন আওয়ামী লীগও আজকে এই ফেসিবাদ হতে পারতো না, এবং আমাদের এই আজকে এই আমরা এই সমস্যায় পড়তাম না। এখন দেখেন এটা শেষ হয়েছে। নতুন করে আবার একটা সিভিল সোসাইটি যাতে ফর্ম না হয়, তখন বলা শুরু করলো কি, যারা আপনি যদি সত্য বলেন আপনাকে গুপ্ত জামাত, এবং এরাই ভিতর থেকে করছে আমি জানি। এবং বিএনপির কিছু বোকা এদের সাথে তাল মিলাচ্ছে, আমাদের নাম দিয়েছে আমরা গুপ্ত জামাত। আমি যদি সত্য বলি আমি গুপ্ত জামাত, আপনি গুপ্ত জামাত হবেন, ইলিয়াস গুপ্ত জামাত, এবং যারা যারা আছে সবাইকে গুপ্ত জামাত বানিয়ে ফেলেছে, তাই না? কিন্তু এদের ভয়টা হলো কি, এটা আপনার সাথে আমি একমত। এবং ধরেন যে বিএনপিতে ইদানিং কিছু নতুন সুশীল বুদ্ধিজীবী গজায় উঠছে আর কি। এরা ধরেন 24 সালে মূলত এদের জন্ম। এরা ধরেন এখন এরা মানে এখন আপনি যদি দেখেন যে 5ই আগস্টের পরে আমরা যে কথাগুলো বলছিলাম, 5ই আগস্টের পরে কিন্তু ধরেন 7-8 মাস 9 মাস ধরে আমরা একটানা ডক্টর ইউনূসের কে মানে একেবারে দ্ব্যর্থহীন ভাবে সমর্থন দিয়ে গেছি। কারণ আমরা চেয়েছিলাম যে একটা সংস্কার হোক, বিচারটা আগাক, একটা কিছু হোক। এবং তখন কিন্তু এই বিএনপির এই সুশীলজি আমাদেরকে গালাগাল করছে যে আমরা অনির্বাচিত সরকারের পক্ষে, আমরা হ্যান আমরা তেন। এবং আপনি দেখেন যে গত ওই যে কোরবানির ঈদে বেগম খালেদা জিয়া স্থায়ী কমিটিকে যখন ডেকে বললো, মানে তারা যখন দেখা করতে গেল, তখন তিনি বললেন যে ইউনূসের পিছনে লাগো না। তখন যে তারা থামছে। অথচ তারা কিন্তু প্রথম দিন থেকে ইউনূস সাহেবের সঙ্গে কোপারেট করে, মানে আমার শত্রুকে চিহ্নিত করে, আমার দেশের জন্য কোনটা প্রয়োজন চিহ্নিত করে, আপনি চাইলে এই অনির্বাচিত সরকার দিয়ে অনেক কিছু গুছায় রাখতে পারতেন, যেটা আপনাদের শাসনকে সহায়তা করতে পারত। আপনি সেটা না করে লাগলেন ইউনূসের পিছনে। আমরা যারা সমর্থন দিলাম লাগলেন আমাদের পিছনে। এখন লাগলেন এইটা।
তো এখন এইসব কথা বলে কি কোনো লাভ হবে? এবং ধরেন যে স্পেসিফিকলি ধরেন আমি যদি বলি এই দায়িত্ব ধরেন সর্বশেষ যে বিষয়টা নিয়ে আসছে যে এই গণভোট হবে এবং ঐকমত্য কমিশনের এই যে জুলাই সনদ এটা 270 দিনের মধ্যে সংসদে পাশ করতে হবে, না হলে এটা অটোমেটিক পাশ হয়ে যাবে। এটা যদি অটোমেটিক পাশই হয় এটা নিয়ে এবার আলোচনার কি আছে? বিএনপি বলছে যে এটা নিয়ে নির্বাচিত সংসদ আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেবে। তো নির্বাচিত সংসদে যদি আলোচনা করে সিদ্ধান্ত নেয় তো গত 15 মাস ধরে আপনারা কি ছিলেন, কি আলোচনা করলেন? মানে কেন আবার এই যে সংসদে আলোচনা হইতে হবে? মানে টোটাল একটা ডিজাস্টার বলবো আর কি, টোটাল একটা ডিজাস্টার। এবং ঐকমত্য কমিশনের অনেকেই মানে ওই যে খামচাইছে, এদের বলে যে ভাই এটা কেমনে করা যায়, ভাই ওইটা কেমনে করা যায়, এটার আসলে ইয়ে কি। মানে সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন, সংবিধান। তো এখানেই কিন্তু দেখেন আইনের ব্যাপারে কারো কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু প্রত্যেকের মতো সুবিধাভোগী। আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী, এর আগের বিএনপি আমলের সুবিধাভোগী খুব কম, আওয়ামী লীগের সুবিধাভোগী বেশি। তারপর আপনি যদি দেখেন যে টিআইবি ইফতেখারুজ্জামান, সে তো ধরেন বিএনপির ওই যে দুর্নীতিগ্রস্ত দল হিসেবে সিল মেরে দিছে, যেটা এখনো আলোচনায় আছে। তো মানে আমাদের আসলে করণীয় কি? আপনি কি মনে করেন বিএনপির যে নোট অফ ডিসেন্ট বা সমাধানটা কি? কনক ভাই, এখন আমাদের হাতে সময় কম। আমরা যদি হতাশায় একজনকে আরেকজনকে ব্লেম করি, এমনকি এদেরকে যে কয়জনকে ব্লেম করতেছেন তাদের দেশের প্রতি এমন কোনো দায়বোধ নাই, কি হবে? আপনি তাকে ব্লেম করবেন, সে আবার তার জায়গায় চলে যাবে। কিন্তু আমাদের দেশটাকে তো রক্ষা করতে হবে। এটা কাদের কাজ? এটা পলিটিশিয়ানদের কাজ। আমি এখনো অনুরোধ করব যারা রাজনীতি, আমি বলি অরাজনৈতিক ব্যক্তিত্বের হাতে আমাদের রাজনৈতিক সমস্যা সবগুলো আমরা তুলে দিচ্ছি। মানে স্বাধীনতার পর থেকে 50 বছরে আমাদের এই একই ট্রেন্ড, এখনো ওখান থেকে আমরা বের হতে পারি না। এখনো যদি আপনি দেখেন, এবং তাদের গুরুত্ব কি, এই অরাজনৈতিক ব্যক্তিদেরকেই আমাদের পলিটিশিয়ানরা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আমি এদের যে পার্সোনাল কথা বলেও দেখেছি, তাদের প্রতি অগাধ শ্রদ্ধা। এবং আমরা যারা রাজনীতি নিয়ে কথা বলি, এই জন্য আমাদের প্রতি মনে করে যে আমরা এক ধরনের বোধ কারো প্রতি ইনক্লাইন্ড। আগে মনে করতো বিএনপির প্রতি, এখন কেন জানি জামাতকে দিয়ে দিচ্ছে, কেন জামাতের প্রতি তেমন কোনো যোগাযোগও নাই, তারপরে কিন্তু এটা বলছে। এটা বলার উদ্দেশ্য হলো কি, যে এই সমাধানে যেন আমরা পৌঁছতে না পারি। তাই রাজনৈতিক দলদের প্রতি এখনো আমার অনুরোধ হলো, আপনারা নিজেরা বসেন, কেন আপনার অরাজনৈতিক ব্যক্তিদের হাতে রাজনৈতিক সমস্যার সমাধানের দায়িত্ব দেন? এটা হলো আমাদের রাজনীতির সবচেয়ে বড় ব্যর্থতা। এখনো সময় আছে। আজকে যদি মনে করেন যে এত বেশি দরকার নেই, কয়েকটা রাজনৈতিক দল, বিএনপি, জামাত এবং এনসিপি, আপনারা বসে যান না। তারেক রহমান যদি লন্ডন থেকে একটা ফোন করে দেন, 10-15 মিনিটস, উইদিন হাফ এন আওয়ার ক্যান সলভ দ্য প্রবলেম। আমি বলছি তো আপনাকে, আমরা এটাতে যাই না কেন? যেখানে মূল সমস্যা, ছোট্ট করে একটা টোকা মারেন, সমাধান হয়ে যাবে। আর এইগুলি মগজ থেকে সমস্ত বাইরের ধারণা এগুলি বাদ দেন। এই যে আপনাদের বিএনপির, তার একটা সমস্যাও আছে, এটা ইনহেরিন্ট বা সমস্যাটা হলো কি, তাদের সাথে ধরেন অনেকদিন সরকারের ছিল, তাদের একটা গ্লোবাল কানেকশন আছে, বিভিন্ন ধরনের বন্ধু বান্ধব আছে, সেটা ইন্ডিয়ার প্রতি হতে পারে, পশ্চিমা বিশ্বের প্রতি হতে পারে। তারা এক ধরনের ইয়ের মধ্যে পড়ে গেছে, টানা পড়ে, একদিনের বিপ্লবের চাহিদা, বৈপ্লবিক চাহিদা। যদি ওইটা বিএনপি তাদের ক্যারেক্টারিস্টিক মানে চরিত্রগত কারণেই সেটা স্বীকার করবে না, তারা গণতান্ত্রিক দল। কিন্তু আবার ধরেন এই যে পিছনের টান প্লাস এদের চাহিদা, এই দুইটার মাঝে পড়ে গেছে বিএনপি। এটা আলোচনার মাধ্যমে করা সম্ভব। মনে করেন জামাত ইসলামী, এনসিপি, যারা আছে, তারা আপনারা একসাথে বসেন, এই অরাজনৈতিক ব্যক্তিদের উপরে রাজনীতির দায়িত্ব দিন না, ফর দ্য গড সেই, এখনো সময় আছে। আর এটা দিয়ে অনেকে ধারণা করছেন না, আমরা যদি আরো এই নির্বাচনটাকে পিছিয়ে দিই, দ্যাট উইল বি অ্যানাদার ডিজাস্টার ফর দিস নেশন। এটা কেউ চিন্তাও করেন না। কোন রাজনৈতিক দল এটা প্রলুব্ধ হতে পারেন যে ঠিক আছে, আমরা যদি এটাকে আরো বড় করে রাখি, না, সমস্যার সমাধান হবে না, আরো জটিল হবে। রাজনীতিকে রাজনীতিবিদদের হাতে নিয়ে আসেন যত শীঘ্র সম্ভব। আমি এটা কোনো পার্টিকুলার দলের সুবিধার্থে বলছি না, এটা আমি জাতির স্বার্থে এই কথাটা বলছি। এখনো রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে আসতে হবে। আপনারা সমাধান করুন, আপনারা বসুন, একজনের সাথে আরেকজনের এটা কি, হ্যাঁ, আপনার গলাগলি করার দরকার নেই, কিন্তু সেই স্টেক হোল্ডার, আপনি মনে করেন এমন একজনকে কাগজে বাঘের সাথে বসলেন, মানুষকে দেখালেন, সেটা হবে না। আপনাকে বসতে হবে যারা এটাকে প্রতিনিধিত্ব করে, জনগণের প্রতিনিধিত্ব করে, যাদের কথার একটা ভ্যালু আছে, না? তাই না? এখন
জি মিনার ভাই, আমি আপনাকে ধরেন বর্তমান যে জটিলতা, আমি আপনাকে পত্রিকা থেকে একটা জিনিস একটু দেখাই। দৈনিক ইনকিলাবের একটা রিপোর্ট থেকে আমি যদি আপনাকে দেখাই, যে সেখানে মানে অন্যদিকে জামাত চাইছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বরে জাতীয় জুলাই সনদ সংবিধানটা অন্তর্ভুক্তি প্রশ্নে পৃথক গণভোট। দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হলে তা জটিলতা সৃষ্টি করবে। অনেকে বলছেন গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হবে। আমরা বলেছি না, গণভোট একটি আলাদা বিষয়, জাতীয় নির্বাচন আলাদা বিষয়। বিএনপির উদ্দেশ্যে জামাতের এই শীর্ষ নেতারা বলেন, তারা মানুষকে বলছে সংস্কার মানে, কিন্তু আবার অফিসিয়ালি নোট অফ ডিসেন্ট দিচ্ছে। তাহলে জাতিকে পরিষ্কার করার জন্য তাদের বলতে হবে তারা সংস্কার মানে কিনা। নোট অফ ডিসেন্ট কোনো সিদ্ধান্তের অংশ নয়, বরং ব্যক্তিগত মতামতের রেকর্ড হিসেবে থাকে। একটা দলের নোট অফ ডিসেন্ট তো জাতির ভোটে ম্যান্ডেটের কোনো সাবজেক্ট হতে পারে না। সাংবিধানিক আদেশ নাকি অধ্যাদেশ জারি করে গণভোট, এ নিয়েও রীতিমতো মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে বিএনপি জামায়াত। তো এখন ধরেন এই যে অবস্থাটা, নোট অফ ডিসেন্ট আমি পত্রিকা থেকে নিলাম, যে ধরেন বিএনপি যেটা চাচ্ছে যে বর্তমান সংবিধানে আছে সংবিধান সংশোধনের 2/3 সংখ্যাগরিষ্ঠতা, গণভোট লাগবে না। জুলাই সনদে আছে সংবিধান সংশোধনে নিম্নকক্ষে 2/3 উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা লাগবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পরিবর্তন সহ কয়েকটায় গণভোট লাগবে। বিএনপি বলছে সংবিধান সংশোধনের কোনো এখতিয়ার উচ্চকক্ষে থাকবে না। বর্তমান সংবিধানে আছে প্রধানমন্ত্রী একাধিক পদে থাকতে বাধা নেই। জুলাই সনদ বলছে প্রধানমন্ত্রী একাধিক পদে থাকতে পারবে না। বিএনপি চাচ্ছে প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী থাকতে পারবেন। রাষ্ট্রপতি নিজ ক্ষমতা বলে কেবল প্রধানমন্ত্রী ও বিচারপতি নিয়োগ দিতে পারেন। জুলাই সনদ বলছে রাষ্ট্রপতি নিজ ক্ষমতা বলে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই ব্যাংকের গভর্নর ও প্রেস কাউন্সিল, তথ্য কমিশন, আইন কমিশন প্রভৃতি চেয়ারম্যান নিয়োগ দিতে পারবে। বিএনপির আপত্তি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ কয়েক জায়গায় নিয়োগ ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দেওয়া যাবে না। ধরেন এটা হচ্ছে ধরেন 3টা পয়েন্ট। এখানে বলা হচ্ছে যে বর্তমান সংসদে পিয়ার পদ্ধতি নাই, উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে আসন বন্টন হবে। বিএনপি বলছে পিয়ার এর বাস্তবতা নাই। পিএসসিতে নিয়োগ দেন প্রধানমন্ত্রী, স্পিকার, চিফ হুইপ, বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও বিরোধী দলের প্রতিনিধি প্রভৃতি সমন্বিত কমিটির মাধ্যমে পিএসসিতে নিয়োগ হবে। পিএসসির চেয়ারম্যান বা অন্যান্য মেম্বার। বিএনপি বলছে আইন প্রণয়নের মাধ্যমে নিয়োগ হবে। আইন থাকলেও দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে। জুলাই সনদ বলছে সরকার ও বিরোধী দলের প্রতিনিধি দুদককে সাংবিধানিক মর্যাদা দেওয়া এবং প্রভৃতি সমন্বিত নিয়োগ মাধ্যমে নিয়োগ, সাংবিধানিক মর্যাদা দেওয়া এবং মানে সবার সমন্বিত কমিটির মাধ্যমে। বিএনপি বলছে আইন প্রণয়নের মাধ্যমে নিয়োগ। অর্থাৎ এরকম বেশ কিছু নোট অফ ডিসেন্ট মানে বিএনপি দিয়ে রাখছে এবং বিএনপি মনে করছে যে সেই নোট অফ ডিসেন্টের জায়গাগুলো মানে সিরিয়াসলি মানে জুলাই সনদ এগুলো থাকতে হবে, যেটা নিয়ে আসলে নানা প্রশ্ন উঠছে। যেমন বিদেশের সঙ্গে চুক্তি সংসদে অনুমোদনের প্রয়োজন নেই। রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত চুক্তি সংসদের উভয় কক্ষে অনুমোদন করতে হবে। বিএনপি একমত নয়। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নেই। জুলাই সনদ বলছে বিচারপতি নিয়োগ কমিশনের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। বিএনপি চায় বিচারক নিয়োগ সংক্রান্ত আইন প্রণয়ন করা হবে। বর্তমান সংবিধানের কাছে আয়কর তথ্য গোপনীয়। দুদক চাইলে ব্যক্তির আয়করের তথ্য দিতে হবে। আদালতের অনুমোদন ক্রমে দুদক তথ্য তলব করতে পারবে। অর্থাৎ দেখেন যে এই যে গুলো কিন্তু আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। এবং বিএনপির হচ্ছে যে এই যে আমরা যে নোট অফ ডিসেন্ট দিলাম, এখন যদি গণভোট হয় তাহলে যে নোট অফ ডিসেন্ট গুলো বাতিল হয়ে যাচ্ছে, নোট অফ ডিসেন্ট গুলো তো আর মানে কার্যকর থাকছে না। তো ওরা চাচ্ছে যে নোট অফ ডিসেন্ট গুলো সহ বিষয়টা এভাবেই থাকুক, বা গণভোট হইলেও যেন বিষয়টাকে পরিবর্তন করা হয়, যেন এই বিষয়গুলো নিয়ে তারা সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে আসতে পারে। তো অর্থাৎ ধরেন পুরা একটা জটিল একটা সিচুয়েশন। তো আপনি কি মনে করেন আমাদের এইটার সমাধান আপনি কিভাবে দেখেন, মানে সমাধানটা কি হবে এবং কি মনে করেন আপনি? কনক ভাই, যে এই যে আপনি প্রত্যেকটা পয়েন্ট যদি একটু দেখেন, এটা এমন না যে মনে করেন বিএনপি যেটা হয়েছে, আগে যে কথাটা বললাম, বিএনপি চায় যে একটা গণতান্ত্রিক এবং যে প্রশাসনিক কিছু পরিবর্তন বা এগুলিকে আবার যে ড্যামেজ করে ফেলছিল সেই জায়গায় ফিরে যাওয়া।
কারণ বিএনপির একটা অনেক অভিজ্ঞতা আছে, প্রশাসনিক অভিজ্ঞতা আছে বা অন্যান্য যেগুলি প্র্যাকটিক্যাল কিছু অভিজ্ঞতা আছে, সেটাও আপনাকে অনার করতে হবে, সেটাকে বুঝতে হবে। এখন আপনি হয়তো অনেক সময় বৈপ্লবিক চিন্তা থেকে আমরা অনেক কিছু বলে ফেলতে পারি, কিন্তু আপনি যখন সেটা আসলে ইমপ্লিমেন্ট করতে যাবেন তাহলে সেটার যে প্র্যাকটিক্যাল প্রবলেমগুলি সেগুলি বুঝতে পারবেন। এরকম কিছু সমস্যা বিএনপির থাকতে পারে। আমি স্পষ্টভাবে বিএনপির পক্ষে অবস্থান নিচ্ছি না, কারণ আমি চাচ্ছি এই দুটো দলের মধ্যে বা তিনটা দলের মধ্যে একটা সমঝোতার মাধ্যমে যেটা আসুক, তারা একটা কথা বলো, আমার এটা হলো এইটাই। কিন্তু আমরা যদি মনে করেন একটা পক্ষ নিয়ে ফেলি, হ্যাঁ এটার মেরিটও আছে ডিমেরিটও আছে, কোনো সিস্টেমেরই সবগুলি যে খারাপ বা সবগুলি ভালো সেটা না। এই যে বিএনপি যেটা বলেছে সেটা হয়তো ধরেন 2টা ভালো আছে 5টা খারাপ আছে, বা যেটা ঐক্যমত্য যেটা বলেছে ওখানেও একই অবস্থা হতে পারে। কিন্তু এই জন্যে আমার মনে হয় যে এই যে মেইন স্টেক হোল্ডার যে পলিটিক্যাল পার্টিগুলি আছে তাদের মধ্যে কথা বলা উচিত। আপনারা আগেই যদি এটা জনগণের কাছে নিয়ে আসেন, এটা তো হতেই পারে, এটা প্র্যাকটিক্যাল প্রবলেম। এখন আপনি না ভোট জয়ী হয়ে যেতে পারে, কারণ এখানে বিএনপি যদি পুরা বিএনপি দাঁড়িয়ে যায়, তারপরে ধরেন এখানে যদি আওয়ামী লীগ একটা পেছন থেকে সমর্থন অবশ্যই থাকবে, তাহলে তখন এটা তো আরো জটিল অবস্থার দিকে যাবে। তা আপনার কোন দিকে যাচ্ছেন? কাজেই তো এটা নিয়ে কথা বলতে হবে। এমন কারণ যে একটা দলের সাথে সেটা আপনি যেটা প্রধান দল তাকে আপনি টোটালি ইগনোর করে তো আপনি কিছু করতে পারবেন না। তাদের নোট অফ ডিসেন্ট অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত ছিল, আপনি তো এটা বাদ দিতে পারেন না। এখন নোট অফ ডিসেন্ট বাদ দিয়েছেন, পরবর্তী সময় যদি এরা সরকার গঠন করে আবার সেগুলি থাকবে না, কিছুই থাকবে না। এর চেয়ে বরং আমার তো মনে হয় যে এই যে হা না ভোট, আমার অনেকেই প্রশ্ন করে আপনি কোন পক্ষে, আপনি হা বা না, আমি বলছি আমি কোনোটাই না। কারণ আমি এমন একটা যেতে চাই না, আমি জানি যে দুইটায় যাওয়া হয়েছে, দুটা রাজনৈতিক দলের কিছু সুবিধা অসুবিধা বিবেচনা করে, হ্যাঁ কোনোটা জাতির জন্য বেশি ভালো আর একটু খারাপ। তা আমরা সবাই যদি একটা দলের ভিতরে মানে প্রবেশ করে ফেলি, তাহলে উপর থেকে তারা এটার কাজগুলি কারা করবে, এটা তো আরো বেশি জরুরি। আমি এটা না, আমি একটা সুবিধাজনক অবস্থা অবশ্যই আমার একটা পার্সোনালি আছে, কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে আমি অবশ্যই ভালো মনে করি। কিন্তু আমি যখন পাবলিকলি বলবো আমি সেটা বলবো না, এই কারণেই আমি চাচ্ছি দুটো দল তাদের নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে একটা বেস্ট সলিউশন বের করুক। হয়তো এক্স্যাক্টলি সেম জায়গায় থাকবে তা না, ইট উইল কাম ইন বিটুইন, এটা সম্ভব, আলোচনার মাধ্যমে এটা সম্ভব। তা আপনারা এটা করেন না করেন, আপনারা দিয়ে দিচ্ছেন সবকিছু একটা অরাজনৈতিক ব্যক্তিদের হাতে। আপনারা যারা পলিটিশিয়ান তারা আসেন, তারা কথা বলেন, তাহলে সমাধান বেরিয়ে আসবে। এখন মিনাল ভাই ধরেন যে বিএনপির ধরেন যারা ঐকমত্য কমিশনে কে রিপ্রেজেন্ট করছে বিএনপির পক্ষ থেকে, তারাও আসলে তাদের কনসেপ্টে আসলে ক্লিয়ার ছিল কিনা আমার সন্দেহ আছে। কিন্তু মানে জামাত মানে বিএনপি এনসিপি তো ধরেন আসলে মানে আমাদের এখানে ঐকমত্য কমিশন যে পদ্ধতিতে আলোচনা করছে যেভাবে করছে, ধরেন যেসব দলের জীবনে কখনো সংসদের প্রতিনিধিত্বই ছিল না, যারা সংসদ সম্পর্কে কিছুই জানে না, সংবিধান সম্পর্কে যাদের কোনো প্র্যাকটিস নাই, এরকম দলের নিয়ে কিন্তু ধরেন ঘন্টার পর ঘন্টা আলোচনার নামে মানে চা বিস্কুট বিরিয়ানি সমুচা সিঙ্গারা খেয়ে তারা সময় নষ্ট করছে একটার পর একটা। এবং আপনি যদি দেখেন যে কত বড় অপদার্থরা এগুলোর মধ্যে ছিল, যে তারা জুলাই সনদ স্বাক্ষরের আগে বেগম খালেদা জিয়া এনসিপির নাহিদ ইসলাম এদেরকে দাওয়াত দিতে গেছে, মানে তোর বিয়া তোরে দাওয়াত দিতে আসলাম, মানে যার বিয়ে তারই দাওয়াত দিতে গেছে। একটা অদ্ভুত অবস্থা, দেখেন যা শো অফ, আমরা কি হনুরে, আমরা কি ছিটতেছি রে, কি বিশাল ব্যাপার। তো বিএনপি নেতাদের বর্তমান সময়ের বিভিন্ন বক্তব্য বা তাদের যে অবস্থান, এক এক সময় এক এক অবস্থান, আপনি কি মনে করেন যে এটা তারেক রহমানের দেশে ফেরা এবং তার রাজনীতিকে জটিল করে তুলছে বাংলাদেশের প্রেক্ষাপটে? এবং আপনি যদি দেখেন যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আমেরিকায় এসে ডক্টর ইউনূসকে বললেন যে উনি জিয়াউর রহমানের মতো নেতা, আবার গতকাল মানে সেই ডক্টর ইউনূস উনি ধুয়ে ছেড়ে দিলেন ইচ্ছা মতো। তো আপনি কি বলবেন, আপনার পলিসি কি, আপনি সেটা ঠিক করতে পারতেছেন না। মানে আপনি কি মানে তারেক রহমান সাহেব দেশে ফিরে আসুক, এটা বিএনপির অনেকেই তো চায় না। এবং তারেক রহমান সাহেব দেশে ফিরলে বিএনপির অনেকের বাড়া ভাতে ছাই পড়বে, এটা তো ক্লিয়ার। অনেকের মাতবরি থাকবে না, অনেকের ধান্দাবাজি থাকবে না, এটা তো ক্লিয়ার, আমাদের কাছে সবার কাছে ক্লিয়ার। তো এরকম কোন গ্রাউন্ড কি তৈরি করা হচ্ছে যে আপনি ওইখানেই থাকেন, আপনার আসার দরকার নেই, আপনাকে তারেক রহমান সাহেবকে ক্রমাগত অজনপ্রিয় করা? এবং আপনি দেখবেন যে বিএনপির এখন কিছু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট তৈরি হয়েছে ওই টাকলার নেতৃত্বে, তারা ধরেন তাদের টার্গেট হচ্ছে যে শত্রু মিত্র কেউ চিনতেছে না, মানে গায়ের জোরে খেলে নিয়ে যাবে আর কি, গায়ের জোরে সবকিছু করে ফেলবে আর কি। তো
এরকম কি মনে হয় আপনার এই বিএনপির ভিতরটা, আপনার কাছে কি মনে হয়? কনক ভাই, এটা আসলে হলো বিএনপি কে নিয়ে এখন সমালোচনা করা তো খুবই রিস্কি হয়ে পড়েছে, কিন্তু এটা না করলেও চলবে না। তারেক রহমান সম্পর্কে যেটা বলছেন, এটা অবশ্যই ওনার দেশে আসা উচিত। এটা বাইরে থেকে অনেক সময় ওই ফিজিক্যাল প্রেজেন্স, এটা কোনো কিছু দিয়ে আপনি রিপ্লেস করতে পারবেন না। টেকনোলজি যত অ্যাডভান্স হোক, যেটাই হোক, এটা কখনো সম্ভব হবে না। তা আশা করব যে উনি যদি তাড়াতাড়ি ফিরে আসেন, সেটারই কন্ট্রোল নিতে পারবেন। এখন তো ধরেন সেটা তো থাকবেই। এখন মনে করেন উনি না আসলে একটা গ্রুপ এটা লিডারশিপ এনজয় করে, সেটা হয়তো একটু তো হবেই। আর একটা জিনিস হলো যে আমি কয়েকদিন আগে যে জিনিসটা বলেছি, যে একটা জাতীয় সরকার, আজকে দেখলাম মহাসচিব সেই কথাটা বলেছেন। আমি আমার যে গত লেখা বুধবারে যে আমি সাপ্তাহিক কলামটা লিখি, ওখানে এর আগের সপ্তাহে সেটা আমি মেনলি ফোকাস করেছি, যে একটা জাতীয় সরকার, এই কথাটা কিন্তু তারেক রহমান নিজে বলেছেন। এটা আপনারা সবাই জানেন। এখন জাতীয় সরকার বলতে মানে কি, আপনার পছন্দ মতো কিছু দলীয় লোকজনকে নিয়ে যে যে দলগুলি আপনি পছন্দ করেন, সেটা জাতীয় সরকার না, ওইটা কোয়ালিশন সরকার। আপনি যদি সত্যিকার ভাবে জাতীয় সরকার করতে চান, সংসদে প্রতিনিধিত্বকারী প্রত্যেকটা দল থাকতে হবে। ফর দ্য গড সেক, এটা যদি না করেন, আর শেখ হাসিনার মতো আর নাটক করেন না যেগুলিকে জাতীয় সরকার বলে। যদি জাতীয় সরকার করতে চান, আসল জাতীয় সরকার করেন। এবং এটা একটা সমাধান এই মুহূর্তে হতে পারে। মনে করেন যে সবগুলি দল ইন্ডিপেন্ডেন্টলি, এখানে কোনো বোঝাবুঝি দরকার নেই। আপনি আপনার নির্বাচন করেন, আমি আমার নির্বাচন করব। নির্বাচনের পরে একটা ফলাফল হবে। ধরেন বিএনপি এতটা সিট পেল, তারপর জামাত পেল, এনসিপি পেল, এই প্রতিনিধিত্বের অনুযায়ী, রেশিও অনুযায়ী আপনি সরকার ফর্ম করেন। এটা করলে হবে কি, এই যে বর্তমানে যে একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, এটা কমে যাবে। সবাই জানবে আমি তো সরকারে যাব, আমরাও সরকারে যাব। তখন হলো কি, যে এই শক্তিটা আপনার নষ্ট হবে না। যেই সরকারে যাবে, এখন কিন্তু সবাই বলা বলি করছে, বিভিন্ন জনকে আমি কথা বলে দেখছি যে না, কতদিন থাকতে পারবে, কেউ বলে 2 বছর 1.5 বছর। মানে এটা আসলে একটা সম্ভাব্য কারণ হলো কি, যেই বিরোধী দলে থাকো, আমি বিএনপি কে সরকারি বানিয়ে ফেলছেন, আবার অনেকে সমালোচনা করবেন, সে জামাত সরকারে গেল, তারপর বিএনপি বিরোধী দলে থাকলো, তো বিএনপির উপর চড়াও হবে কে আমরা জানি। তখন এসে আসবে সে পতিত স্বৈরাচার, আসবে পাশের দেশ আসবে, এটা আসলেই কঠিন করে ফেলবে জামাতের জন্য সরকার। আমি জামাতকে আগে বললাম। তারপর মনে করেন বিএনপি যদি সরকার গঠন করে এবং জামাত বিরোধী দল থাকে, একই অবস্থার সৃষ্টি হবে। এইটা এফোর্ড করার মতো শক্তি আমাদের নেই। আমাদের এখন একটা যুদ্ধ বিধ্বস্ত জাতির চেয়েও আমরা একটা ভয়ানক, মানে সংকটজনক অবস্থায় আছি। যেরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আপনার জন্য ইউকেতে সেটাকে জাতীয় সরকার হয়েছিল, ইন দ্য ট্রু সেন্স, ফর দ্য গড সেক। আমার কথা হলো, আপনারা একটা জাতীয় সরকারের আগেই ঘোষণা দেন। এটা কিন্তু তারেক রহমান অলরেডি দিয়েছে। কিন্তু সমস্যা হলো কি, যে আপনি যে কথা বললেন, আমাদের এখানে সবকিছু পার্সোনাল। এখন যদি জাতীয় সরকার হয়, মন্ত্রিত্ব তো কমে যাবে, তা আমরা মন্ত্রীর সংখ্যা কমে যাবে। যাদের কমে যাবে তারা এবার উল্টা পরামর্শ দিবে, না জাতীয় সরকার কিছু দরকার, ওগুলি রাজাকার, আমরা গুপ্ত রাজাকার, এখন জামাতের হয়ে কাজ করতেছি, কাজে এই পরামর্শ দিচ্ছে। আমি মন্ত্রী হব না, আপনিও হবেন না। কিন্তু আমরা এই জন্য এটা বলতে পারি, দেশের জন্য, এটা দেশের স্বার্থে তারেক রহমানের এই কাজটাই করা উচিত। আমার মনে হয় হি শুড ডিক্লেয়ার একটা জাতীয় সরকার ইন দ্য ট্রু সেন্স। তাহলে কিন্তু এটা সমস্যা অনেক কিছু সমাধান হয়ে যাবে। সবাই জানবে না আমরা তো সরকারে যাচ্ছি, এনসিপি মনে করবে দে উইল বি দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট। তখন যে এই যে মনে করেন একটা ফিলোসফি লেখা একটা প্রবলেম ছিল, যেরকম বিএনপি এটাকে মনে করছে যে এটা গণতন্ত্র উত্তরণের একটা পন্থা, 7ই জুলাই, মানে জুলাই বিপ্লবকে বা জুলাই অভ্যুত্থানকে, এই জন্য ওরা বিপ্লব বলতে চায় না। আর জামাত এবং এনসিপি তারা চায় একটা কাঠামোগত পরিবর্তন। কাজে এই মিক্সিং এ কিছু একটা হয়ে যাবে, দে উইল বি হ্যাপি। কাজে আমার মনে হচ্ছে এই মুহূর্তে একমাত্র সমাধান একটা জাতীয় সরকার ইন দ্য ট্রু সেন্স। এটা ওই যে যে আপনার শেখ হাসিনা করেছিল জাতীয় সরকার, তার 2-1 চামড়া কি জানি চামচা নিয়ে, ওরকম জাতীয় সরকার যেন না হয়, বা 2-1 কাগজে বাক্যে। হ্যাঁ, কিন্তু মিনাদ ভাই, এই মুহূর্তে যদি জাতীয় সরকার হয়, তাহলে এখন আমাদের নির্বাচনের ডেডলাইন হচ্ছে ফেব্রুয়ারি। না না, এই মুহূর্তে না, আমি যেটা বলছি না, পরবর্তী আপনি বিএনপির সময়ের কথা বলছেন। জি, বিএনপি ক্ষমতায় আসে বা যেই ক্ষমতায় আসুক, জাতীয় সরকারের কথা বলছেন। তো এখন ধরেন আরেকটা বড় বিষয় সামনে চলে আসছে, যেটা যে ধরেন গণভোট। এখন নরমালি
নির্বাচন আজকের দিন থেকে যদি ধরি ফেব্রুয়ারি পর্যন্ত, ফেব্রুয়ারির 1 তারিখ পর্যন্ত ধরেন 3 মাস সময় আছে। তো এই 3 মাস সময় 90 দিন, তো এই 90 দিন আগে কি আমরা কি কোনো নির্বাচনের কোনো আবহ দেখছি বাংলাদেশে? আপনাকে মনে হচ্ছে যে 90 দিন পরে নির্বাচন জনগণ দীর্ঘ এত বছর পরে একটা নির্বাচনে পার্টিসিপেট করবে? তার কোনো পরিবেশ তৈরি হয়নি। এর মধ্যে জামাত বলছে যে তাদের গণভোট আগে হইতে হবে, এনসিপিও চায় যে গণভোট আগে হতে হবে, বিএনপি বলছে যে গণভোট আগে হবে না, গণভোট একসাথে হবে। এবং বিএনপি ধরেন, বিএনপির ওই পণ্ডিতের দল দেখলাম না 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 এর পক্ষে প্রচারণা শুরু করে দিছে, গণভোট না। তো গণভোট যদি না হয়, তো আপনি তো জুলাই সনদে ভাই সাইন করছেন, আপনি কি জুলাইকে অস্বীকার করছেন? মানে না বলতে আপনি কি বোঝাচ্ছেন সেটা ক্লিয়ার করেন। আরেক পক্ষ এই না এর এগেইনস্টে শুরু করছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ফেসবুকের সোশ্যাল মিডিয়ার প্রচারণা। তো এই জটিলতার সমাধান যদি আপনি না করেন, বা এই জটিলতার সমাধানটা হবে কি করে, মানে এটার রাস্তা কি? এখন বিএনপি, জামাত, এনসিপি এইসব পণ্ডিতদেরকে বাদ দিয়ে তারা কি নিজেরা বসতে পারে? যেমন ধরেন আমাদের বিএনপি তো ধরেন ঐক্যমত্যের বিশাল এক্সাম্পল কিন্তু রাখছে। তারা তাদের যে প্রেসিডেন্সিয়াল ফরম্যাট অফ গভর্নমেন্ট থেকে তারা কিন্তু এক রাতে কিন্তু সংসদীয় সরকারে চলে আসে। এটা কিন্তু মানে এক ধরনের ন্যাশনাল কনসেনসাস, তাই না? যে জাতির স্বার্থে চলে আসছে তারা সেই সময়কার প্রেক্ষাপটে। তো এখন এই বেড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? ধরেন আমি বিএনপির এখন যাদেরকে মাঠে দেখছি, তাদেরকে আমার ওই জাতীয় ডেপথফুল লিডার মনে হয় না, ওই জাতীয় ইনসাইটফুল লিডারও মনে হচ্ছে না কিন্তু তাদের কার্যক্রমের প্রেক্ষিতে। আপনি কি মনে করেন? কনক ভাই, যেটা হয়েছে কি, বিএনপির নিয়ে যতই হতাশা থাকুক, কিছু ঐতিহাসিক সত্যতা আপনার সেটা দেখতে হবে। সেই ট্র্যাডিশন থেকে তো আর দল বের হতে পারবে না। বিএনপি কিন্তু প্রথমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নেয় নাই, কিন্তু তারপরে সেটা মেনে নিচ্ছে। এরকম আছে আর কি অনেক কিছুই, যে বিএনপিকে ম্যানেজেবল। এখন যাদেরকে দেখতেছেন তারাও যে এটার বাইরে থাকবে, বিশেষ করে তারেক রহমান, উনি যেটা আছেন, উনি তো সে আগের ধারাটাই আমার মনে হচ্ছে যে উনি ফলো করবেন। কাজে এটা মনে হয় যে আমাদের জন্য একটা পজিটিভই হবে। এখন তারেক রহমান ওনার হয়তো ব্যক্তিগত কিছু উদ্যোগ নিতে হবে, এগুলি সমস্ত কিছু কিন্তু আউট অফ বক্স কিছু কাজ করতে হবে, যে এটা এদেরকে বাইপাস করতে হবে, এদেরকে নিয়ে হবে না, এটা অলরেডি শো করে ফেলেছে এরা কতটুকু করতে পারবে। এবং মনে হচ্ছে যে না, এক ধরনের সরকারের ভিতর থেকে যদি পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে একটু অবিশ্বাস বা এগুলি কাজ করে, তাদের জন্য একটা সুবিধা হবে, কিংবা আরেকটু বেশি দিন থাকতে পারবে, হয়তো বা অনেকের ভিতরে এই চিন্তাটা কাজ করতে পারে। কিন্তু এটা বাংলাদেশের রাজনীতির জন্য এটা আরেকটা ডিজাস্টার হবে। কাজেই এটার সমাধান একটাই আমি বলবো, এই যে হা না ভোট এগুলি আপনি করে যে তারও ডিজাস্টার অবস্থায় পড়বে। যদি একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে একই দিনে হলে তো কোনো সমস্যা নাই। এখন যদি মূল স্টেক হোল্ডার যারা, তারা যদি এটা মেনে নেন, হ্যাঁ আমরা দিব একদিন, তখন তো বোঝা যাচ্ছে বিএনপি এটার দিকে সাপোর্ট আছে, তখন এটা পাস করার জন্য হা ভোট মানে কি জয়যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এখন এই অবস্থায় যদি যান, তখন তো এটা আরেকটা সমস্যায় পড়ে যাবে। বিএনপি ওরা সর্বোচ্চ চেষ্টা করবে এটাকে ফেল করাতে, মানে না করাতে। আওয়ামী লীগের সমস্ত সমর্থন থাকবে, তখন এই জটিলতাটা আপনি কিভাবে পরে করবেন। কাজে জামাতের প্রতি আমার একটা কি বলবো, যে বিশেষ রিকোয়েস্ট, আপনারা এখানে যেখানে আসেন দেখেন দলের চেয়ে দেশ বড় এখন, সেটা আপনার, কারণ আপনারা যদি মনে করেন আপনারা বিপ্লবকে ধারণ করেন, যেটা বিএনপি অভ্যুত্থান বলে, আপনারা বিপ্লবকে বলেন, আপনারা একটা কাঠামোগত পরিবর্তন চান, কাজে আপনাদেরকে আরেকটু ওয়াইজ হতে হবে। আমরা যদি এটার দিকে ঠেলে দেই, এটা বলে ওই যে জেদের ভাত কুকুরে খায়, এখন কিন্তু ওই অবস্থায় চলে যাচ্ছি আমরা। ফর দ্য গড সেক আপনাদের হুঁশ ফিরান। এই ভুল যদি আমরা, এটা মনে হয় আর ইররিকভারেবল যেটা বলে আর কি, যে এটা ক্ষতি হয়ে যাবে, সেটা রিকভার করতে পারবো না আমরা। কাজে এখনো সময় আছে। সমস্ত পলিটিশিয়ানদের প্রতি একটা, আপনারা কথা বলেন, আপনারা এটা করেন না কেন? এমনকি যদি তারেক রহমান, আমি ওনার প্রতি বিশেষ অনুরোধ করব আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে, উনি একটা টেলিফোন নিয়ে যদি মাত্র 2 জন ব্যক্তির সাথে কথা বলেন, সমস্যার সমাধান হয়ে যাবে আমার মনে হয়। তো আপনারা এটা চেষ্টা করেন না কেন? ম্যাডাম জিয়া এখনো জীবিত আছেন, উনিও যদি একটু উদ্যোগ নেন, আমি জানি না ওনার শারীরিক অবস্থা কি অবস্থায় আছে, শি ইজ দ্য রাইট পারসন এই মুহূর্তে জাতিকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য।
তা আমরা দোয়া করব আল্লাহ ওনাকে আরেকটু সুস্থ করুক, উনি যেন এই কাজটুকু অন্তত পক্ষে করে যেতে পারেন, এই সবগুলি দলকে একসাথে বসাতে পারে, এটা একটা ভালো উদ্যোগ নিতে পারেন। না অবশ্যই, এবং ধরেন যে এই সমাধান যদি না হয়, আপনি যেটা বলছিলেন যে জেদের ভাত কুকুরে খায়, মানে জেদ করে আমি ভাত খাইলাম না, ভাতটা ছুঁড়ে ফেলে দিলাম, এটা কুকুরেই খাবে। এবং ধরেন এখন ধরেন ঐকমত্য কমিশন আমার তো মনে হয় যে খুব পরিকল্পিতভাবে যে অনৈক্যতা তৈরি করলো, এটা টোটাল বেনিফিট নেবে হচ্ছে আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট গ্রুপ এবং আমাদের নিয়ন্ত্রণকারী ভারতীয় লোকজন। তো সেই জায়গাটায় আসলে এখন জামাতকে দায়িত্বশীলতা পরিচয় দিতে হবে, বিএনপিকে দায়িত্বশীলতা পরিচয় দিতে হবে, এনসিপি কে দায়িত্বশীলতা পরিচয় দিতে হবে। আর আরেকটা কথা ভাই এখানে এই মুহূর্তে ওটা একটু স্মরণ করিয়ে দিতে চাই, কেউ যেন কাউকে খুব না করি, অবজ্ঞা না করি। এখানে রাজনীতির জন্য বয়স, অভিজ্ঞতা, একটা দেখলাম যে জামাতের যে আপনার জেনারেল সেক্রেটারি উনি যে এদেরকে বললেন যে বাপের উপরে ওঠো না, বা এই ধরনের যে আচরণ, যে এটা তো ভাই সে আপনার প্রতিপক্ষ রাজনৈতিক দল, তাকে ডিউ রেসপেক্ট দেওয়া দরকার। আমরা এগুলো আমাদের চেঞ্জ করে ফেলি, কেউ ছোট বলে তা আপনি এনসিপি কে অবজ্ঞা করেন, আপনাকে আবার বিএনপি অবজ্ঞা করবে। আমার একটা ছোট অবজারভেশন বলি, বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, মানুষের অত্যন্ত জনপ্রিয় একজন নেত্রী, 6টা বছর জেলে ছিল। বিএনপি কি ছিঁড়ছে? একটা আন্দোলন করতে পারছে? জামাতের 6 জন নেতাকে ফাঁসি কাস্টে ঝুলায় মেরে ফেলা হয়েছে। বিএনপি জামাত কি ছিঁড়ছে? কিছু করতে পারছে? বড় বড় কথা বলে সবাই এখন, না বিএনপি হ্যান করে ফেলাবে, জামাত ত্যান করে ফেলাবে। এই 1400 ছাত্রের বুকের রক্তের উপর ভিত্তি করে হাসিনাকে সরানো হয়েছে। এখন তারা সবাই ধরেন এক একজনের গায়ের মধ্যে ধরেন জিন ভর করছে, আমরা হ্যান আমরা ত্যান। আরে বেটা তোরা কি আমরা দেখি নাই? আমরা বিএনপি প্রস্তাব করে ভাসিয়ে দিবে, কেউ প্রস্তাব করে ভাসায় দিবে। তোদের কাহিনী আমাদেরকে ইয়ে করতে হবে। আমরা তোমাদের দালালি করি না, তোমাদের কাছ থেকে কোনো বেনিফিট চাই না, এই জন্য আমরা আমাদের মতো করে বলতে পারি। সো তোমাদের দেখা আছে রে ভাই, তোমরা এই জুলাইটারে বিপর্যস্ত করো না। নতুন ছাত্রদের মানে এনসিপি বা নতুন নেতৃত্ব যারা, তাদের অনেক ভুল থাকতে পারে। ওদের বয়স কম ধরেন না, সেটা আপনাকে ওইভাবেই করতে হবে। কারেকশন করার জন্য তো গার্ডিয়ানশিপ আপনাদেরকে নিতে হবে, আপনারা সেটা নিচ্ছেন না। আপনারা তাদেরকে আপনাদের সমপ্রতিপক্ষ মনে করে তাদের পিছনে আপনারা লেগে গেছেন। জামাত, বিএনপি, এনসিপি যে ঐক্যটা দরকার ছিল, অর্থাৎ এই মুহূর্তে আসলে এই মানে ধরনের টাউট ঐকমত্য কমিশন দিয়ে তার হবে না, এগুলা তো নিজেদের ধান্দা নিয়ে ব্যস্ত। এবং আমি তো বলবো যে ইউনূস সরকারে বলে লাভ নেই আর কি। ইউনূস সরকার আছে হচ্ছে বঙ্গোপসাগরে এই হবে, তরুণরা এই হবে, মনে হয় যেন ওই যে জোবরা গ্রামের অশিক্ষিত নারী মনে হয় আমাদের। আমি যখন তার বক্তব্য শুনি মনে হয় যে আমি জোবরা গ্রামে বসে আছি চট্টগ্রামে, উনি ওনার ক্ষুদ্র ঋণ নিয়ে লেকচার দিচ্ছে, আমার মগজ ধোলাই করতেছে, আমি ওইটা শুনতেছি মনে হয় যেন। মানে 15 মাসে তো সুপ্রিম অথরিটি আপনার হাতে, আপনাকে কেউ বাধা দিলে আপনি সেটা বলার স্কোপ ছিল। আমরা সহ বাংলাদেশের সকল মানুষ আপনাকে সমর্থন দিচ্ছে, আপনি পারলেন না কেন রে ভাই? আপনার সমস্যা কি? আপনি তো পারেন নাই, আপনি অপদার্থ, সব বুড়া অপদার্থ আপনার চট্টগ্রামের জিনিস, আপনার এনজিও জিনিস নিয়ে বসে রাখছেন। এবং আপনার গত 40-50 বছরে যার সঙ্গে আপনার খাতির ছিল, যার দ্বারা আপনি উপকৃত হয়েছেন, আপনার গ্রামীণ ফোন ব্যাংক উপকৃত হয়েছে, তাদেরকে নিয়ে আপনি বিভিন্ন জায়গায় সুবিধাজনক জায়গায় বসাইছেন। তো এই দায়কে আমরা নিব? ব্যক্তি ইউনূসের কথা বলছি না, আমি বলছি এই চিফ অ্যাডভাইজার ইউনূসের কথা। চিফ অ্যাডভাইজার, হ্যাঁ জি। তো কি আপনি বলেন না, মানে এখন করণীয়টা কি? বিএনপি জামাত আমি কমতেছে না, এনসিপি গো ধরে আছে, জামাত গো ধরে আছে, বিএনপি গো ধরে আছে, তো সমাধানটা কি? আবার ফ্যাসিজম আসবে না? কনক ভাই, ওই জন্যে যে আজকে এই শেষে দুইটা প্রসঙ্গ টেনে আনার উদ্দেশ্য এটাই যে আপনার কেউ কাউকে অবজ্ঞা করবে না। আমি দেখি মূল প্রবলেম হলো আমাদের জিহ্বাটা হয়েছে আমাদের সবচেয়ে বড় শত্রু। এটাকে একটু নিয়ন্ত্রণ করেন। একজনকে আপনারা এমন ভাবে কথা বলেন, এটা আসলে না, এক ধরনের কি বলবো, হিট অফ দ্য মুভমেন্ট, যে কথাগুলি বলে ফেলে। আমি দেখি যে এটাকে যে খুব একটা চিন্তা প্রসূত বা ওই ধরনের, এটা দেখবেন না। দেখা যাচ্ছে যে এইগুলি বলে ফেলেন, তারা বাচ্চা ছেলে বলবো না আমি, তারাও দে আর অলসো ম্যাচিউরড এনাফ, এবং দে ডিড সামথিং। আমরা যেটা আপনি যে কথাটা বললেন, এটা আমরা পারি নাই। কাজেই এই ক্রেডিটটা তাদেরকে দিতে হবে এবং তাদেরকেও সেটা স্মরণ করতে হবে। তারা এটা কিসের উপর এই 15-20 বছর সংগ্রামের কারণেই, মানে যারা ফসল
বীজ রোপণ করেছে, এগুলিকে পরিচর্যা করে বড় করেছে, ফসল হয়তো এরা তুলতে পারে না বিভিন্ন কারণে, সেটা তুলেছে। একজন যেন আরেকজনকে স্বীকৃতি দেয়, আমার কথাটা হলো এইটাই, কেউ কাউকে যেন অবজ্ঞা না করি। এটা হলো যদি আপনি এটা করেন, সবাইকে যদি এটা ধরেন, মেইন স্টেক হোল্ডারদের নিয়ে আপনারা কথা বলেন, এই তথাকথিত ঐক্যমত্য এদেরকে দিয়া, নন পলিটিক্যাল পার্টি, এদের ম্যাক্সিমাম হয়েছে 1-11 প্রবক্তা, জাতিকে এরা সবচেয়ে বিপদে ফেলেছে, এদেরকে আপনারা এখন আমার ত্রাণকর্তা হিসাবে ধরে নিয়েছেন। এটা ছিল সবচেয়ে বড় রাজনৈতিক ভোট। কাজে এখনো সংশোধনের একটাই সময় যে আমরা নিজেরা বসি, যে পলিটিক্যাল যে পার্টিগুলি আছে আপনারা সরাসরি বসেন, নিজেরা কথা বলেন, হা না যাওয়ার আগেরা নিজেরা ঠিক করেন আপনি কি হা বা না। মানে আপনার নোট অফ ডিসেন্টের কি হবে, আপনার মূল জায়গাটা কি হবে, আল্লাহর ওয়াস্তে আপনারা বসে সিদ্ধান্ত নেন। এই আগে উঠতে হবে। আর আমি মনে করি এখনই আপনার ধরেন এই হ্যাঁ না প্রচারণা শুরু করাটা আত্মঘাতী হবে। মানে বিএনপির এখন না প্রচারটা হচ্ছে আমি জুলাইয়ের এগেনিস্টে অবস্থান নিয়ে নেওয়া, যেটা সুবিধা নেবে হাসিনা সহ আওয়ামী লীগ। আর মানে এই যে স্পষ্ট দুটি ভাগে ভাগ হয়ে যাওয়ার মতো সময় এখনো আসে নাই, এবং আমরা চাইব যে সেটির আগে যেন দয়া করে আপনারা আলোচনা টেবিলে বসে এটাকে সমাধান করেন। মানে যে কোনো রকমের ঘাটতারামি, যে কোনো রকমের অধ্যত্বপনা মানে ফ্যাসিস্ট রেজিমকে শক্তিশালী করবে, তাদের ফিরে আসার পথকে সুগম করবে। মিনার ভাই, আপনার সর্বশেষ মন্তব্য জানতে চাই। জি, এখন আমাদের সেই জিয়াউর রহমানের সেই কথাটাই আমি আবার আপনাদের সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, কারণ জিয়াউর রহমানের প্রতি আমার মনে হয় আমাদের সবারই শ্রদ্ধা রয়েছে, যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এবং এটাকে দেখাইতে হবে। সম্ভবত এটা দেখানোর সুযোগ রয়েছে, তার সুযোগ্য পুত্র, আমি ওনাকে রিকোয়েস্ট করব, আপনার সামান্য একটা উদ্যোগে হয়তো জাতি একটা বিরাট বিপর্যয় থেকে রক্ষা করতে হতে পারে। সেটা আপনার বাবা এবং দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব, জনপ্রিয় প্রেসিডেন্ট, তারই একটা উক্তির মাধ্যমে এটির সমাধান সম্ভব। আমরা সেটা আপনার দিকেই তাকিয়ে আছি। ইনশাল্লাহ আপনি দেশে সহি সালামতে আসেন, এসে ফিজিক্যালি দলের নেতৃত্ব নেন। আমার মনে হচ্ছে আপনি আসার পরেই এই সবকিছু আরো খুব সহজ সমাধান হয়ে যাবে। আমরা যেগুলি নিয়ে খুব বেশি চিন্তিত আছি, এগুলি একমাত্র এটা হয়ে যেতে পারে। তা আমরাও দোয়া করি আপনি নিরাপদে আসুন এবং সুস্থ থাকুন, সহি সালামতে আসুন। জি, জনাব মিনার রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যে অনুষ্ঠান শুনলেন, এই আলোচনা শুনলেন, নিশ্চয়ই আপনারা এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। পরিস্থিতি জটিল, ঐক্যমত্য কমিশনের নামে একটি চূড়ান্ত অনৈক্য সৃষ্টি করা হয়েছে, এবং আমরা বলবো অত্যন্ত কৌশলে করা হয়েছে। এই অযোগ্য লোকগুলোর সারা জীবন মানুষের পা চেটে চেটে এসেছে, এবং সর্বশেষ এই দেশের সর্বনাশ করার জন্য তারা কোন পদ্ধতিতে কার মাধ্যমে একটা জটিল সিচুয়েশন তৈরি করে তারা গেল, এটা মানে নিশ্চয়ই ভবিষ্যতে বের হয়ে আসবে এর পেছনে কারা ছিল, কেন তারা এতটা মানে জটিল সিচুয়েশন রেখে একটা ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে দাবি করে বুক ফুলিয়ে মিষ্টি খাচ্ছে। তো এই জায়গাটায় এখন আমরা যেটা বলবো যে ঐক্যমত্য কমিশনের প্রত্যেককে কেউ যেন দেশ ত্যাগ করতে না পারে, যথাযথ জিজ্ঞাসাবাদ এবং যত টাকা খরচ হয়েছে এগুলো আদায় করে নিতে হবে এদের কাছ থেকে। এদেরকে কোনো ছাড় নাই। এরা এইসব জাতির মহামানব বহুত দেখছি আমরা, আর মহামানবের পয়দা হোক এটা আমরা চাই না। অযোগ্য, অদক্ষ, ইনক্যাপাবল এইসব লোকজনকে বিচারের মুখোমুখি করা উচিত তাদের এইসব ফাজলামির জন্য। এবং আমি তো বলবো যে বিএনপি, জামাত, এনসিপি সহ অন্যান্য যারা আছেন সবাই মিলে একটা আলোচনার টেবিলে বসে একটা সমাধানে যাই। গণভোট আগে না গণভোট পরে, দুইটা একসাথে কিনা, কিভাবে কি হবে, নির্বাচনকালীন সরকারে আসলে এই অপদার্থগুলা কতটুকু নেতৃত্ব দিতে পারবে সেটা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। আদৌ এদেরকে দিয়ে সুষ্ঠু নির্বাচনের হবে কিনা সেটা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। তো সব মিলিয়ে আমার মনে হয় যে দায়িত্বশীল ভূমিকায় বিএনপিকে আসতে হবে, জামাতকে আসতে হবে, প্রধান এই দুইটি দলকে আলোচনার টেবিলে বসে সমাধানে আসতে হবে। আর বিএনপির কথিত মিডিয়া সেল সহ বিএনপির কিছু একগাদা কিছু টাকা ঢালতেছে, আমরা জানি কারা ঢালতেছে। তো তারা এখন ধরেন ওই যে আওয়ামী লীগের যে স্টাইল, যে চরিত্র হনন আর গালাগালি, সেই স্টাইলে তারা ভাবছে যে তাদের সমালোচকদেরকে তারা দমন করে ফেলবে। যে জিনিসটা আওয়ামী লীগ করে পারে নাই সেই পথেই আবার হাঁটছে বিএনপির কথিত মিডিয়া টিম, সাইবার টিম ইত্যাদি ইত্যাদি। তারেক রহমান সাহেবের কাছে বেশ কিছু ডকুমেন্ট পাঠানো হয়েছে, তিনি যদি এগুলো দেখেন, তিনি যদি কার্যকর পদক্ষেপ নেন, সেগুলো সার্বিকভাবে মঙ্গল বয়ে নিয়ে আসবে।
আর তারেক রহমান সাহেবকে বলবো, আপনার দলের ভেতরেই অনেকেই চায় না যে আপনি দেশে ফিরে আসেন, আপনি পূর্ণ নেতৃত্ব দেন দেশের ভেতর থেকে। তো কারো কথা শুনবেন না, দয়া করে দেশে ফিরে আসুন, নেতৃত্ব পুরোটাই ফিজিক্যালি আপনার কাছে তুলে নিন, মোকাবেলা করুন, আলোচনা করুন, একটি সমাধানের দিকে যান। কারণ ঠেলাঠেলি করে কোনো সমাধান হবে না, ধাক্কাধাক্কি করে কোনো সমাধান হবে না। অন্তত আমরা যেটা দেখছি যে আল্লাহ না করুক আপনি দেশে এসে যদি কোনো বিপদে পড়েন, আপনার পাশে বিএনপির কাউরেও পাবেন না। যেমন বেগম খালেদা জিয়া 6 বছর জেলে থেকে কাউকে পাশে পায়নি। সো এগুলো বাস্তবতা। এবং জামাতের যে শহীদ পরিবার, যারা 6 জনকে যে ফাঁসিতে ঝুলানো হয়েছে, সেই পরিবারগুলো জানে যে সে সময়ে জামাতের রাজনৈতিক অবস্থান কি ছিল, তারা কতটুকু সেই জায়গাটায় কঠোর অবস্থানে থেকে মোকাবেলা করতে চেয়েছে। সো বিএনপি জামাত দুটো বড় ঘটনায়, দুটো বড় বিষয়ে আমরা মোটামুটি তাদের মুখের বাগাড়ম্বর আর বাস্তবতার জায়গাটার যে বিস্তর ফারাক, সেটি আমাদের কাছে স্পষ্ট। তো আমাদেরকে চোখ রাঙায়ও লাভ নাই, হুমকি দিয়েও লাভ নাই, বাহবা দিয়েও লাভ নাই। যা সত্যি সেটা আমরা বলে যাব সেই পথে। এবং আমাদের যে বাংলাদেশের সাধারণ মানুষ আরো অনেক ভালো বোঝে, যে মানুষটাকে আপনি মনে করেন অশিক্ষিত, লেখাপড়া জানে না, নিরক্ষর, সে মানুষটা আপনাদের প্রতিটা চাল বোঝে, সেই অনুযায়ী সে সিদ্ধান্ত নেবে। সো আমরা চাই একটি সার্বজনীন, একটি সার্বভৌম, একটি নিরঙ্কুশ নিরপেক্ষ নির্বাচন হোক এবং জনগণ দীর্ঘদিন পরে তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় আনুক, একমাত্র ফ্যাসিস্ট গ্রুপ ছাড়া যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় আনুক, তাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিক। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।